সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত, রাজকন্যা এবং আরিফিনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রায়হানের কথা, রক্তপিপাসু কুলদিয়া অভিশাপ, সেই গল্পটি আপনাদের বলেছিলাম। সেই রায়হান একজন সাংবাদিক, যে গিয়েছিল একটা রহস্যের সন্ধান করতে। শেষে নিজেই পরিণত হয়েছে একজন ভ্যাম্পায়ারে, কিন্তু ভ্যাম্পায়ার হলেও সে মানবতার পক্ষে লড়ে যাচ্ছে। তার গা হিম করা কিছু অভিযান, একটার পর একটা মানুষের রক্তক্ষেকো ভ্যাম্পায়ারদের ধ্বংস করার যে কাহিনী, তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে আমাদের এই গল্প বলা। আমি শুরু করছি আজকে কুলদিয়ার অভিশাপের দ্বিতীয় পর্ব। কুলদিয়া অভিশাপ দ্বিতীয় পর্ব এখন আপনাদের বলছি। রায়হান এখন দিনে ঘুমায়, রাতে বের হয়। তার জীবন পুরো উল্টে গেছে। সন্ধ্যার পর সে শহরের ছায়াগুলোকে খেয়াল করে। যেখানে রোদের আলোর দাগ পড়ে না, সেখানেই দাঁড়িয়ে থাকে কেউ একজন। যারা হাঁটে না, যেন ভেসে চলে। পুরোহিত, পুরনো নোটে লেখা ছিল, যারা আয়নায় দেখা যায় না, তারা দিনের আলোতে জ্বলে ওঠে। তারা জন্ম নেয় রক্তে আর চাঁদের আলোতে ঘোরে। পূর্ণিমা অমাবস্যা, এই দুই রাত্রেই এখন শহরের জন্য সবচেয়ে ভয়ানক। ঢাকায় পরবর্তী পূর্ণিমা রাত, আকাশে মেঘ নেই, কিন্তু চাঁদ লালচে। এক ধরনের অস্বাভাবিক ছায়া ঘিরে রেখেছে শহরের চারপাশ। সেই রাতে রায়হান খবর পায় শহরের 4টি হাসপাতাল থেকে একযোগে ব্লাড ব্যাংকে রক্ত লুট হয়েছে। সিসিটিভি ফুটেজে কেউ নেই, শুধু হঠাৎ এক ধরনের ধোঁয়াচাপা ছায়া আসে, এরপর রক্ত উধাও। রায়হান জানে ওরা এসেছে আজকের পূর্ণিমাতেই, ওদের শক্তি সর্বোচ্চ। সে সাইকেলে চড়ে ছুটে যায় শহরের ছায়াগুলিগুলোয়, আর দেখে ছাদের কিনারায়, পানির ট্যাঙ্কের পাশে, এলোমেলো বিল্ডিং এর দেয়ালে দাঁড়িয়ে আছে এক একজন ছায়ামূর্তি। তারা কেউ মুখ ঢেকে রেখেছে, কেউ ঠোঁট নাড়ছে, কেউ একটা লাশের মুখে হেলে পড়েছে। আজ রাত আমাদের, কেউ একজন ফিসফিস করে বলে। 5 দিন পর অমাবস্যা, শহর অন্ধকার, বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যেন কারো ইচ্ছায় এটা হয়েছে। এই রাতেই তারা সবচেয়ে অদৃশ্য হয়ে পড়ে। এই রাত আমাদের জন্মরাত। রায়হান তার নিজ হাতে ধরা একটা আক্রান্ত ছেলেকে জিজ্ঞেস করলে ছেলেটি বলে, রক্তের মধ্যে দিয়েই আমরা তৈরি হই, চাঁদের আলোয় আমরা বাঁচি, আর চাঁদ লুকুলে আমরা ছায়া হয়ে যাই। রায়হান বোঝে, এই শহরে অমাবস্যা রাত মানেই খুন, নিঃশব্দে, রক্তে। আর এবার তার বিরুদ্ধে আছে গোটা একটা ছায়াদল। রায়হান নিজের হাতে তৈরি করেছে একটা গোপন তালিকা, যাদের সে পর্যবেক্ষণ করছে। তাদের মধ্যে আছে নাজমা আপা, তার ভবনের বাসিন্দা, দিনে ঘর থেকে বেরোয় না, কিন্তু ছাদের জল ট্যাঙ্কের কাছে রাতে হাঁটে। হাসনাইন, এক মাদ্রাসার ছাত্র, যার শরীরে কোনো রক্তচাপ পাওয়া যাচ্ছে না, কিন্তু সে বেঁচে আছে। ডক্টর মিতালি, পপুলার হাসপাতালের রক্ত ব্যাংক ইনচার্জ, দিনের আলোতে কাজ করে না, মুখে সর্বদা মাস্ক। তার আয়নায় কখনো কেউ চেহারা দেখেনি। এছাড়াও রয়েছে আরো অনেকে। রায়হান বুঝে গেছে এই শহর এখন দুই ভাগে ভাগ, যাদের আলোয় দাঁড়াবার সাহস আছে আর যাদের ছায়া ছাড়া অস্তিত্বই নেই। রায়হানের শরীর এখনো প্রতিরোধ করছে, কিন্তু তার ঘাড়ে মাঝে মাঝে জ্বলে ওঠে। পূর্ণিমা রাতে একদিন তার মুখ চোখ পুরো লাল হয়ে যায় কিছুক্ষণ। সে জানে সে একদিন হয়তো পুরোপুরি ছায়ায় হারিয়ে যাবে, কিন্তু সে এখনো নিজের ভিতরের আলোটা ধরে রেখেছে। সে শেষবারের মতো আয়নার সামনে দাঁড়ায়। এবার নিজের প্রতিবিম্ব দেখে, স্পষ্ট নয়, কিন্তু আছে। সে ফিসফিস করে নিজেকে বলে, ওরা রক্ত চায়, আমি প্রতিশোধ। ওরা চাঁদের তলায় চলে বেড়ায়, আমি আলোয় দাঁড়িয়ে থাকবো। রায়হান এখন রাতে বের হয়, হাতে ছোট আয়না আর পকেটের উপর ফলক নিয়ে। সে জানে ওরা দিনের বেলায় ঘর থেকে বেরোয় না, কিন্তু রাতে চাঁদের আলোয় এক একটি ছায়া হয়ে শহরের মধ্যে গলে যায়। সেদিন রাতেই সে মোহাম্মদপুরের এক লেনের মাথায় দাঁড়িয়ে দেখে এক নারী, বয়স 25-এর মতো, সালোয়ার কামিজে ঢাকা। পেছন থেকে স্বাভাবিক মনে হলো, সে যখন সোজা হয়ে তাকায়, লাল চোখ, দাঁত উঁচু, গলায় এক শিশুর স্কুল ব্যাগ। রায়হান দৌড়ে যায়, আর ওই ছায়াটি ছুটে আসে দেয়ালের উপর দিয়ে, লোকজনকে পাশ কাটিয়ে। কোনো মানুষ ওকে দেখে না, কেউ বাধা দেয় না। ছায়ারা যেন মানুষের চোখে অদৃশ্য হয়ে উঠেছে। রায়হান গলির কোনায় দাঁড়িয়ে আয়না তোলে, নারীর প্রতিবিম্ব নেই। সে বলে ওঠে, তুই আমার মতো, কিন্তু আমি তোকে ছাড়বো না। রায়হান এক লাফে এগিয়ে
গিয়ে রূপোর ফলক তার ঘাড়ে ঠেসে দেয়। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, নারীটা ধোঁয়ায় পরিণত হয়। রায়হান জানতে পারে পূর্ণিমার পরবর্তী অমাবস্যার রাতে রাজধানী ব্লাড ব্যাংকগুলোর ভেতর ছায়ারা একযোগে হামলা চালাবে। শুধু রক্ত চুরি নয়, রক্ত মিশিয়ে নতুনদের সংক্রমিত করাই ওদের লক্ষ্য। এই পরিকল্পনার নাম তারা রেখেছে রক্ত উৎসব। প্রতিবিম্বহীনদের অন্ধকার চ্যাট গ্রুপে মেসেজ ঘুরে, চাঁদের আলো গেছে, এবার আমরা গুলিতে নামবো, এবার নগর আমাদের। রায়হান সেই চ্যাট হ্যাক করে সময় জানতে পারে রাত ৩:৩৩ এবং স্থান পপুলার হাসপাতাল, ঢাকা মেডিকেল, বারডেম ও মিরপুর ব্লাড সেন্টার। সে জানে একাই ৪ জায়গায় পৌঁছানো সম্ভব না, কিন্তু সে জানে সে একা নয়। রায়হান এখন নিজের মধ্যে থাকা সংক্রমণকে ব্যবহার করে। সে ছায়ার ভাষা বুঝতে শিখেছে, তাদের গতিপথ, তাদের গন্ধ, এমনকি তাদের চিৎকারের অন্তর্নিহিত ইঙ্গিত। সে বের হয় অমাবস্যা রাতে ৪টি জায়গায় ৪টি ফাঁদ পাতে। তুলসী মাখা বাতি, প্রতিটি ব্লাড ব্যাংকের উপরগুলো ছিটিয়ে রাখা, সিসিটিভি বন্ধ করে সশরীরে ওদের আসতে বাধ্য করা। তাদের পা ফেলে ছায়া ঢুকে হাসপাতালে, কিন্তু তখনই এক বিস্ফোরণ। রক্তের বদলে জ্বলন্ত রূপোর ধোঁয়া চারিদিকে। এক এক করে ছায়ারা আর্তনাদ করে মাটিতে পড়ে যায়, কিন্তু এর মধ্যেই আসে একজন, ডক্টর মিতালি। সে রায়হানের দিকে এগিয়ে আসে। তুই যদি ওদের শেষ করিস, আমরাও তোদের মতো হব না? তুইও তো আধো ছায়া। রায়হান চুপ করে দাঁড়ায়, তারপর বলে, হয় অন্ধকার নয় আলো, আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো না। সে তুলসী মাখা ছুরি তুলতেই মিতালি এক লাফে আক্রমণ করে। রায়হান তার বুক চিরে দেয়। একটা দীর্ঘ আর্তনাদে মিতালি ছাই হয়ে যায়। রাতের শেষ প্রহরে রায়হান একে একে ৪টি হাসপাতালে পিশাচদের শেষ করে। প্রথমবারের মতো সংবাদ চ্যানেলগুলোয় গুজব প্রকাশ করে, রক্তের চোর না ছায়েরা হানাদার, শহরে অদৃশ্য আতঙ্ক। রায়হান জানে শহরের মানুষ কিছুটা টের পাচ্ছে, কিন্তু পুরো সত্য জানলে ওরা ভয় পেয়ে যাবে। সে তাই নিচু গলায় বলে, আমি রক্তে সংক্রমিত, কিন্তু আমি এখনো বাঁচতে চাই। যারা ছায়া হতে চায় না তারা আমার সাথে আসুক। এভাবেই জন্ম নেয় প্রতিশোধ বাহিনী, যারা আক্রান্ত কিন্তু নিয়ন্ত্রণে আছে। রায়হান তাদের নেতা। তাদের কাজ শহরের গলিতে গলিতে গিয়ে আয়নার সাহায্যে নতুন আক্রান্তদের চিহ্নিত করা আর সঠিক সময়ে ধ্বংস করা। এক রাতে রায়হান নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার প্রতিবিম্ব ফিরে এসেছে, ধীরে ধীরে, অস্পষ্ট কিন্তু সত্য। সে বোঝে ছায়ার মধ্যে থেকেও সে আলোতে ফিরছে। কিন্তু তখনই তার পেছনে জানলায় ঠক ঠক শব্দ। সে ঘুরে দেখে জানলার উপরে দাঁড়িয়ে এক শিশু, গলায় দাঁতের দাগ, কিন্তু সে কাঁদছে। সে বলছে, ওরা আমায় ওদের মতো বানিয়ে গেছে, কিন্তু আমি মানুষ থাকতে চাই। রায়হান জানে এই যুদ্ধ শেষ হয়নি, এটা এখন শুরু। রায়হান তার প্রতিরোধ বাহিনীর নাম রাখে প্রতিচ্ছবি, যারা এখনো আয়নায় নিজেদের দেখতে পায়। বাহিনীতে এখন ৬ জন। শোভন আগারগাঁওয়ের একজন হাসপাতালের সহকারী, যাকে এক অচেনা রোগী কামড়ায়, এখনো আয়নায় নিজেকে দেখতে পারে, কিন্তু মাঝে মাঝে তার নখ, দাঁত বড় হয়ে ওঠে। তানিয়া একটা মহিলা সাংবাদিক, যিনি রায়হানের রিপোর্ট পড়ে তার সঙ্গে যোগাযোগ করে। তার গলায় ২টি ক্ষীণ দাঁতের দাগ, কিন্তু সে আলোর নিচে হাঁটে। রিফাত কলেজ ছাত্র, যাকে সে নিজে উদ্ধার করেছিল খালপাড় থেকে। সে এখন চাঁদের রাতে নিঃশব্দে হাঁটতে পারে ছাদ থেকে ছাদে। পুরোহিতের নাতি অরিত্র, একমাত্র ব্যক্তি যার কাছে এখনো কিছু পবিত্র জ্ঞান আছে। সে তৈরি করে তুলসী, তেল, রূপোর গুঁড়ো আর সংক্রমণ থামানোর মন্ত্র। মেহরুন আপা এক সরকারি ল্যাব টেকনিশিয়ান, যিনি রক্তের ভেতরের ছায়ার পরিবর্তন চিহ্নিত করতে পারেন। রায়হান তাদের নেতা, আধা মানব আধা ছায়া। তার চোখে এখন দিনের আলো সহ্য হয় না, কিন্তু সে হৃদয়ে এখনো আলোকে ধরে রেখেছে। প্রথম সংকেত আসে নারায়ণগঞ্জ থেকে। সন্ধ্যার পর নদীর ঘাটে ঘন অন্ধকারে ৫টি লাশ পাওয়া যায়, সবগুলোর গলায় দাঁতের দাগ, কিন্তু আশেপাশে কোনো রক্ত নেই। এক মাদ্রাসার ছাত্র জানায়, ওরা নদীর ওপাশ থেকে আসে, পানির ভিতর দিয়ে হাঁটে, জাহাজের ছাদে দাঁড়িয়ে রাত জুড়ে তাকিয়ে থাকে। রায়হান ও তার দল সে রাতেই নদীর ওপারে যায়। তারা দেখে অন্ধকারের মাঝে জাহাজের ভাঙা কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে ছায়ার মানুষগুলো। তাদের চোখ লালচে, মুখে অস্বাভাবিক দাঁত, আর তারা নিঃশব্দে তাকিয়ে থাকে। রায়হান প্রথমবার অনুভব করে এই রোগ আর কেবল সংক্রমণ নয়, এটা এখন একটা ধর্ম, আচার, বিশ্বাস। ছায়ারা নিজেদের এক জাতি মনে করে।
অরিত্র তাদের হাতে দেয় রক্ত বিশ্লেষণের নতুন কৌশল। যাদের রক্তে ছায়া ঢুকে গেছে কিন্তু এখনো সম্পূর্ণ রূপান্তর হয়নি, তাদের বাঁচানো সম্ভব। তানিয়া তার রিপোর্টিংয়ের মাধ্যমে নীরবে আক্রান্তদের তালিকা তৈরি করে। রিফাত রাতভর ছাদে ছাদে ঘুরে তাদের খোঁজ বের করে। শোভন গোপনে হাসপাতালের রক্ত ব্যাংকের উপর ছায়া মেশায়। এদিকে রায়হান খুঁজে পায় এক গোপন চ্যাট। নতুন একটি সংগঠনের নাম উঠে আসে, নো মিরর নেশন, প্রতিবিম্বহীন জাতি। তাদের লক্ষ্য সারা দেশের গলায় দাঁতের দাগ বসানো হবে। কেউই রক্তহীন থাকবে না। মানুষ ইতিহাস হবে, ছায়া হবে ভবিষ্যৎ। কুমিল্লা শহরের বিদ্যুৎ চলে যায় এক অমাবস্যার রাতে। পরদিন 17টি শিশু নিখোঁজ। তাদের সন্ধান মেলে একটা পরিত্যক্ত সিনেমা হলে। কিন্তু সবগুলো লাশের গলা দাঁত বসানো, শরীর রক্তশূন্য। রায়হান এবং দল চলে আসে ঘটনাস্থলে। তারা দেখে সিনেমা হলের পর্দার পেছনের দেয়ালের ফাঁকে খোদাই করে লেখা, সিনেমা শেষ, এবার আমাদের সত্যি শুরু। ওরা শুধু রক্ত খায় না, ওরা এক নতুন সংস্কৃতি গড়ে তুলেছে, নতুন প্রজাতি, ছায়ার সাম্রাজ্য। রায়হানের রক্তের সংক্রমণ এখন বেড়ে উঠেছে। তার ত্বক দিনে সাদা হয়ে পড়ে, চোখে আলো সহ্য হয় না। কিন্তু সে দাঁত গজাতে দেয়নি। এখনো সে আয়নায় নিজেকে দেখে। একদিন সে ফিসফিস করে, আমরা শেষ আলোতে দাঁড়িয়ে আছি, তারপর যদি কেউ না আসে। তানিয়া বলে, তাহলে আমরাই আলো হব। এক অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাতে রায়হান মোহাম্মদপুরের একটি ছায়া চিহ্নিত এলাকা থেকে ফিরে আসে। রাতে ঘুমোতে পারেনি। অবসন্ন শরীরে মেঝেতে বসে পুরনো মেইল চেক করছিল। হঠাৎ এক মেইল, রুনা rk17@gmail.com। বিষয়, তুমি এখনো আয়নায় নিজেকে দেখতে পাও? তার বুকটা যেন জমে যায়। রুনা, যে 4 বছর আগে তাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিল, কোনো যোগাযোগ রাখেনি। তার নাম আর কোনো সন্ধান ছিল না। রায়হান উত্তর লেখে না। পরদিন আবার মেল, তুমি ঠিক করেছিলে, আমি ভুল ছিলাম। সবকিছুই ছায়া নয়। আমি ঢাকায়, তুমি যদি এখনো আলোকে বিশ্বাস করো, তবে রবিবার সন্ধ্যা 7টায় সেই পুরনো চায়ের স্টলে এসো। রায়হান সন্ধ্যায় চায়ের স্টলে আসে। বৃষ্টি ভেজা বাতাসে সেই পুরনো বেঞ্চে বসে। সবকিছু একই, শুধু সময় বদলে গেছে। সামনে এসে দাঁড়ায় এক নারী, কালো চাদর, চোখে রোদ চশমা। সে বসে চুপচাপ। তার ঠোঁটে তখন সামান্য কথা, আমি জানি তুমি ভাবছ আমি কে। সে চশমা খুলে, রুনা। কিন্তু তার চোখ লালচে আলো, গলায় একটা রেশমের স্কার্ফ। রায়হান জানে সে আক্রান্ত, তবু সে কাঁদে না। রুনা ধীরে বলে, ওরা আমার রক্ত নিয়েছে কিন্তু মন নয়। আমি পালিয়েছি, আমি সংক্রমিত, কিন্তু আত্মসমর্পণ করিনি। এখন আমি তোমার পাশে থাকতে চাই, আবার, শেষবারের মতো। রায়হান বুঝতে পারে রুনা সেই বিরল মানুষদের একজন, যাকে ছায়ারা দংশন করলেও সে নিজেকে হারায় না। সে ছায়ার গভীরে গিয়ে নো মিরর নেশনের মূল চক্রে ইনফিল্ট্রেট করে তথ্য সংগ্রহ করছিল। তাদের মস্তিষ্কের ভিতরে কি চলে, কাদের টার্গেট, কোথায় গোপন ঘাঁটি, সব জানে রুনা। রায়হান বলে, তুমি আয়নায় নিজেকে দেখতে পাও? রুনা চোখ নিচু করে, আয়না আমাকে দেখে না, তবে আমি জানি তুমি আমায় এখনো দেখো। রুনা ও রায়হান একসাথে প্রবেশ করে ছায়ার অন্যতম ঘাঁটিতে, পুরান ঢাকার এক মাটির নিচের গুদামে। সেখানে তারা দেখে নো মিরর নেশন তৈরি করছে এক নতুন প্রজন্ম, জন্ম থেকেই রক্তহীন শিশু, যাদের চোখেই লাল রং, আয়নাতে ছায়া পড়ে না। রুনা জানায়, এই প্রজন্ম তৈরি হচ্ছে রক্তচক্র নামের এক প্রক্রিয়ায়, যেখানে 7 দিনের পুরনো রক্ত মিশিয়ে মানুষের মানসিকতা ধ্বংস করে জন্মানো হয় এই এক নতুন প্রাণী। তাদের নেতা একজন নারী, নাম ঈশ্বরী। সে জন্ম নিয়েছিল 1971 সালে এক গণহত্যা রাতে। তার জন্মের সাথে মৃত্যুগাথা। রুনা বলে, আমি ঈশ্বরীকে চিনি। ও আমাকে কামড় দেয়নি। আমি চাইছিলাম ওকে চিনে নিতে, ভিতর থেকে ওকে শেষ করতে। রায়হান আর রুনা, ছায়া আক্রান্ত দুটি প্রাণ। তাদের মধ্যে এখনো ভালোবাসা আছে, কিন্তু ছায়া কখন কিভাবে ছোবল মারে কেউ জানে না। এক রাতে রায়হান রুনাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো আমার রক্ত চাইবে? রুনা ফিসফিস করে বলে, তোমার রক্তে আমি নিজেকে খুঁজে পাই, কিন্তু আমি চাই না
আমার পিপাসা তোমাকে শেষ করুক। তারা হাত রাখে একে অপরের উপরে। এক আলো আঁধারির প্রেম। তারা এখন জানে ঈশ্বরীকে থামাতে হলে একজনকে আত্মত্যাগ করতেই হবে। পুরোহিতের নাতি অরিত্র এখন পুরনো কাগজের টুকরো রায়হানের হাতে এনে দেয়। তাতে লেখা 1971 সালের মার্চ, এক গণহত্যার রাতে ধ্বংসপ্রাপ্ত এক নারীর গর্ভে জন্ম নিয়েছিল এক রক্তস্রোত। মৃত্যুর সময়ই তার জন্ম, তাই জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাকে কেউ জ্যান্ত দেখেনি, শুধু দেখেছে ছায়া। তার পায়ের ছাপ পেছনের দিকে পড়ে, আর সে আয়নার সামনে গেলে অন্য মানুষ দেখা যায়। রুনা বলে, ঈশ্বরই প্রথম সংক্রমিত। সে একাই এক জাতি। নো মিরর, নো নেশন হলো তার সন্তানরা। সে চায় পৃথিবী হোক ছায়ার, রক্তহীন, প্রতিবিম্বহীন। ঈশ্বরী এক নতুন শহর নির্বাচন করেছে, রাজশাহী। কারণ সেখানে একটি লোপাট হওয়া মেডিকেল ভ্যানের রক্তভাণ্ডার নিয়ে যাওয়া হয়েছে একটি পুরনো রাজপ্রাসাদে। ঈশ্বরী সেখানে রক্তসভা আয়োজন করেছে, যেখানে ছায়ারা শপথ নেবে, আলো ছেড়ে ছায়াকে গ্রহণ করো, আয়নাহীন জীবনের জন্য রক্ত দাও। রায়হান, রুনা, তানিয়া ও রিফাত পৌঁছায় সেই শহরে। তারা রাতে গোপনে রাজপ্রাসাদের আশেপাশে ছড়িয়ে পড়ে, কিন্তু তারা দেখে ছায়ারা একে একে প্রবেশ করছে, মাথা নিচু করে, চোখে কাপড় বাঁধা। ঈশ্বরী দাঁড়িয়ে, লম্বা কালো পোশাকে, চোখ দুটো সাদা যেন ছায়ার অতল ফাটল। সে বলে, আজ আমরা আলোর বিরুদ্ধে শপথ নিব। আজ আমরা মানুষ নয়, ইতিহাস হব। রুনা দ্বিধায় পড়ে। তার ভেতরের ছায়া ঈশ্বরীর দিকে টানে, কিন্তু রায়হানের মুখের দিকে তাকিয়ে সে নিজেকে দৃঢ় করে তোলে। তুমি যদি মারা যাও, আমি ছায়ায় ফিরে যাব, কিন্তু তুমি বাঁচলে আমিও আলোতে ফিরব। রায়হান চুপচাপ একটা রূপার ফলক ও তুলসী তেল হাতে তুলে নেয়। আজ আর পালানোর দিন না, আজ যুদ্ধ। তারা ছুটে ঢুকে পড়ে ভিতরে। রায়হান ঈশ্বরীর সামনে দাঁড়িয়ে বলে, তুই জন্মেছিলি মৃত্যুর ভিতর, আমি জন্মেছি তোর ছোবলে। আজ তোর মতো আমি শেষ হব, কিন্তু তোকে নিয়েই শেষ হব। ঈশ্বরী হাসে। তুই তো ছায়া হতেই পারতিস রায়হান, এখনো পারিস। আমি তোকে রক্ত দেব, রাজ্য দেব। রুনা ফিসফিস করে বলে, সে শুধু আমাকে চেয়েছিল। রাজপ্রাসাদের অন্ধকার হলে শুরু হয় ছায়া ও মানুষের মুখোমুখি যুদ্ধ। রিফাত ছুটে চলে দেয়াল বেয়ে, তুলসী পোড়া ধোঁয়া ছড়িয়ে দেয়। তানিয়া ছায়াদের নাম ধরে ডেকে ডেকে তাদের ব্যাকগ্রাউন্ড জানিয়ে স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে। অনেক ছায়া কাঁদতে শুরু করে। অরিত্র দূর থেকে মন্ত্র জপছে, রক্তের ভেতর তুলসী মেশাচ্ছে। রুনা ঈশ্বরের দিকে এগোয়। সে বলে, তুমি তো আমার মতো নারীদের ব্যবহার করেছ, আমার গর্ভে ছায়ার বীজ রোপণ করেছ। আজ শেষ হবে এই বংশ। ঈশ্বরী হেসে বলে, তুই তো মা হতে পারতিস রুনা, আমার সন্তানদের মা। তখনই রায়হান ঝাঁপিয়ে পড়ে। রুনা আর রায়হান মিলে ঈশ্বর বুকে ঠেসে ধরে। রূপোর ছুরি, তুলসী রক্তে ভেজানো ছুরি। একটা বিকট চিৎকারে প্রাসাদের দেয়াল কেঁপে ওঠে। ঈশ্বরীর ছাই হয়ে যায়, সেই রাত হয় আলোর জয়। যুদ্ধ শেষ, কিন্তু রায়হানের গলায় আগুনের মতো ব্যথা। রুনা কাঁদতে কাঁদতে বলে, তুমি তো জানো ঈশ্বরী রক্ত ঢুকেছে তোমার শরীরে, তুমি বাঁচবে না। রায়হান তার দিকে তাকায়। আমি যদি শেষও হই, তবু তুমি আয়নায় ফিরো না, তুমি যুদ্ধ চালিয়ে যেও রুনা। রায়হান ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যেতে থাকে। শেষবার সে বলে, যখন কেউ আয়নায় নিজেকে খুঁজে পাবে না, তখন তাকে বলো, একসময় কেউ আলোতে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল। রুনা জানে সে এখন একা, কিন্তু সেই চায়ের স্টলের বেঞ্চে বসে রায়হান রেখে গেছে একটা আয়না। আয়নায় এখনো এক রক্তাক্ত ছায়া দাঁড়িয়ে। নো মিরর নেশন ধ্বংস হয়েছে, প্রতিচ্ছবি এখন দেশের প্রতিটি শহরে ছড়িয়ে পড়েছে। রুনা এখন নেত্রী, কিন্তু আয়নার পেছনে এখনো কারা যেন দাঁড়িয়ে আছে। আলো নিভলেই আমরা ফিরব। নতুন শহর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট। নতুন হুমকি, দৃষ্টিহীন ছায়ারা, যারা আয়নাও চায় না, আলোও নয়। তারা একেবারে অন্ধকারে জন্মানো।
রায়হান ফিরবে কি? তার রক্ত থেকে জন্ম নিচ্ছে এক নতুন চরিত্র।